আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমরা আজকে দেখব লুপের জন্য কিভাবে টাইম কমপ্লেক্সিটি বের করে। আমরা প্রত্যেকটা লাইনে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে দেখব। আচ্ছা চলো তাহলে শুরু করা যাক। এখানে আমরা দেখতেছি কোশ্চেন 1। আমরা প্রথমে কোশ্চেন 1টা যদি করি তাহলে আমরা কি দেখি এই কোডে ইন্টিজার n সমান 100 দেওয়া আছে। এখানে n এর মান তোমরা চাইলে অনেক বড় কোনো সংখ্যাও ধরে নিতে পারো। যদি বড় কোনো সংখ্যা ধরো তাহলে তোমাদের জন্য বা আমার জন্য সুবিধা হবে করা। এখানে n সমান 100ও ধরতে পারো, প্রবলেম নাই। আমরা যদি তাহলে দেখি এখান থেকে শুরু করি, প্রথম লাইনের জন্য টাইম কমপ্লেক্সিটি কত হবে? অবশ্যই অর্ডার অফ 1 হবে, তাই তো। এখন যদি আমরা দ্বিতীয় লাইনের জন্য টাইম কমপ্লেক্সিটি দেখি, এটা এখানে একটা লুপ দেখতে পাচ্ছি আমরা। এই লুপের জন্য লুপ I সমান n থেকে শুরু হবে, দ্যাট মিনস 100 থেকে শুরু হবে। I কতক্ষণ চলবে? যতক্ষণ 0 এর থেকে বড় হবে। তার মানে কেমন করে যাবে? 100 থেকে গেল, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো, দেন 99 হলো, I মাইনাস মাইনাস হয়ে 99 হবে, দেন আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। এরকম কতবার ঘুরবে? 100 বার ঘুরবে। তাহলে এটার টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে? I 100 থেকে শুরু করে 0 আগ পর্যন্ত ঘুরতেছে। এটার টাইম কমপ্লেক্সিটি আমাদের অর্ডার অফ n হবে। দেন printf, এটার টাইম কমপ্লেক্সিটি কত হবে? printf এর নিজের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1। এখন এ কোন লুপের মধ্যে বসে আছে? তার ইমিডিয়েট উপরের লুপটা কি? ফর লুপ। এই ফর লুপের টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ n। তাহলে আমরা কি বলতে পারি? অর্ডার অফ 1 ইন্টু অর্ডার অফ n। আই থিঙ্ক তোমরা বুঝছো এখানে অর্ডার অফ 1 ইন্টু অর্ডার অফ n কিভাবে হলো। অর্ডার অফ 1 হওয়ার কারণ প্রিন্টএফ নিজে অর্ডার অফ 1 টাইমস নিজেকে কল করে, আর উপরে ইমিডিয়েট ফর লুপের মধ্যে বসে আছে, তাই অর্ডার অফ n আমরা এটার সাথে মাল্টিপ্লাই করলাম। তাহলে আমাদের আলটিমেটলি টাইম কত আসে? অর্ডার অফ n। আর এটার জন্য, এই ব্রাকেটের জন্য তোমরা চাইলে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1ও দিতে পারো, চাইলে নাও দিতে পারো। তাহলে এটার জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে? আমরা যদি টাইম কমপ্লেক্সিটিকে টি অফ n ধরি, এখানে অর্ডার অফ 1 আছে একবার, দুইবার। আমরা দুইবারের মধ্যে একবার অর্ডার অফ 1 নিচ্ছি। অর্ডার অফ n আছে দুইবার, দুইবারের জায়গায় আমরা অর্ডার অফ n একবার নিচ্ছি। একবার নিলে আমাদের হবে। এখন অর্ডার অফ 1 কে আমরা একটা কনস্ট্যান্ট দ্বারা প্রকাশ করতে পারি। কনস্ট্যান্টের নাম দিলাম a। ধরে নিই অর্ডার অফ n এর সামনে আমাদের আরেকটা কনস্ট্যান্ট আছে, ওই কনস্ট্যান্টের নাম দিলাম b, আর nটা n বসে গেল। এটা হলো আমাদের এক্সাক্ট কস্ট। এই কোডটার জন্য আমাদের এক্সাক্ট কস্ট। এক্সাক্ট কস্ট। এখন আমরা যদি এখান থেকে টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই, তাহলে টাইম কমপ্লেক্সিটি আমাদের কত হইতো? অর্ডার অফ n হইতো। এই ফাংশনের জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ n। আই থিঙ্ক তোমরা কোশ্চেন 1টা বুঝছো। এখন চলো আমরা সেকেন্ড কোশ্চেনে মুভ করি। সেকেন্ড কোশ্চেনে কি বলছে? এটা অবশ্যই অর্ডার অফ 1 বার কল হবে। নিচে আমরা যাওয়ার পরে দেখেছি যে একটা ফর লুপ আছে এখানে। ফর লুপের মধ্যে i সমান 1 থেকে শুরু হচ্ছে, i যতক্ষণ n থেকে ছোট হবে ততক্ষণ এই লুপটা রান হবে, আর i প্রত্যেকবার 2 করে বাড়ছে, তাই তো। এখন যদি i প্রত্যেকবার 2 করে বাড়ে, তাহলে আমাদের এখানে
টাইম কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ সামথিং। আমরা এখানে দেখেছি কি আই এক এক করে কমতেছে, আবার যদি এখানে হইতো আই যদি এক এক করে বাড়তো তখন আমাদের টাইম কমপ্লেক্সিটি এন হইতো, কিন্তু এখানে আই প্রত্যেকবার 2 করে বাড়তেছে। আগের বার এক এক করে বাড়তেছিল, এখন 2 করে বাড়তেছে। তাহলে আমরা যদি কোশ্চেন 1 এর সাথে কোশ্চেন 2 টা কম্পেয়ার করি, প্রথমবার 1 করে বাড়তেছিল, তার মানে এন এর নিচেই 1 হচ্ছে, আর এবার 2 করে বাড়বে, তার মানে এন এর নিচে এখানে 2 হবে, অর্ডার অফ এন বাই 2। এটাকে আলটিমেটলি আমরা অর্ডার অফ এন লিখতে পারি, তাই তো? তারপরে নিচেরটা প্রিন্ট, প্রিন্টএফ নিজেকে অর্ডার অফ 1 বার কল দিবে। প্রিন্টএফ এটা কোন লুপের মধ্যে বসে আছে? ফর লুপের মধ্যে বসে আছে। এই ফর লুপ অর্ডার অফ এন টাইমস ঘুরবে, তাহলে এটার টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন। এখন যদি আমরা এভাবে এক্সাক্ট কস্ট বের করি, এটার জন্য এক্সাক্ট কস্ট বের করি, তাহলে টি অফ এন ইকুয়াল অর্ডার অফ 1 প্লাস অর্ডার অফ এন। এটা হবে এ প্লাস বিএন। তাহলে এটার জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি একই হবে, অর্ডার অফ এন। 3 নম্বর কোশ্চেনের জন্য প্রথম লাইনটা হবে অর্ডার অফ 1, সেকেন্ড লাইনটা হবে অর্ডার অফ এন ডিভাইডেড বাই 3, প্রত্যেকবার 3 করে বাড়বে, এটাকে আমরা বলতে পারি অর্ডার অফ এন। এই লাইনটা হবে প্রিন্টএফ নিজেকে অর্ডার অফ 1 বার কল করবে, লুপটা ঘুরবে অর্ডার অফ এন বার। এটার জন্য এক্সাক্ট কস্ট সেম আসবে, এ প্লাস বি অফ এন। এটার টাইম কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ এন। এখন আমরা কোশ্চেন 4টা দেখব। কোশ্চেন 4-এ প্রথম লাইনটা কতবার ঘুরবে? অবশ্যই অর্ডার অফ 1 বার। সেকেন্ড লুপটা আই সমান 0 থেকে শুরু হচ্ছে, আই এন পর্যন্ত যাবে, আই প্রত্যেকবার এক এক করে প্লাস হচ্ছে, তার মানে এটা টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন। এখন যদি আমরা জে এর জন্য দেখি, ফরের মধ্যে আরেকটা ফর লুপ দিয়েছে আমাদেরকে। আমরা তো নেস্টেড ফর লুপের জন্য এখনো করি নাই, আমরা এখন এটার টাইম কমপ্লেক্সিটি বের করব। এই টাইম কমপ্লেক্সিটিটা কত হবে? আমরা যদি এখন এই কোডটাকে ভেঙে ভেঙে দেখি, আই এর জন্য, জে এর জন্য, আর প্রিন্টএফ এর জন্য, আমার এখানে যখন আই সমান 0 তখন আমাদের লুপের মধ্যে ঢুকবে, লুপে ঢুকে যে সমান 0 হবে। যে সমান 0টা কি আই এর থেকে ছোট? না, এটা ফলস হচ্ছে, তার মানে প্রিন্টএফ হবে না, কারণ আমাদের আই প্রথমে 0, জেও প্রথমে এখানে 0 আসতেছে, তাহলে যেহেতু আই এর থেকে ছোট না, কারণ এই দুটো সমান, সো হ্যালো ওয়ার্ল্ড প্রথমে প্রিন্ট হবে না। তাহলে আমরা লিখি প্রথমে যখন আই সমান 0 তখন জে সমান 0 এবং প্রিন্টএফ কি এক্সিকিউট হচ্ছে? না। তারপরে আসি, আইটা প্লাস প্লাস হয়ে যাবে, এই লুপ থেকে বের হয়ে যাওয়ার পর আই প্লাস প্লাস হলো, এখন আই সমান 1। আমরা এখন লিখলাম আই সমান 1। আই সমান যখন 1 হবে তখন আই কি এন এর থেকে ছোট? হ্যাঁ ছোট। যে তারপরে এটার মধ্যে ফর লুপে গেল, ফর লুপে এসে দেখতেছে জে সমান 0। এখন জে সমান 0, আই সমান 1 ছিল আমাদের, 1 থেকে কি ছোট? হ্যাঁ ছোট। তাহলে যখন জে সমান 0, আই 1 থেকে ছোট, তাহলে এখন প্রিন্টএফ প্রিন্ট হবে লুপের মধ্যে ঢুকে
প্রিন্টএফটা প্রিন্ট হবে। আবার যখন I সমান, এখন যে আবার প্লাস প্লাস হয়ে যাবে, যে যদি প্লাস প্লাস হয় তাহলে যে এখন কত হবে? 1, যে 1 হবে। এখন আবার দেখবে যে কি I এর থেকে ছোট? না, ছোট না, সমান হয়ে যাচ্ছে। এখন প্রিন্টএফটা কল হবে না। তারপরে যে কি আবার প্লাস প্লাস হবে? না। এরপরে আমাদের প্রথম লুপে চলে যাবে, I প্লাস প্লাস হবে, I প্লাস প্লাস হয়ে 2 হলো। এখন 2 হয়ে যাওয়ার পরে কন্ডিশন চেক করবে, I2 টা কি 100 থেকে ছোট? হ্যাঁ, ছোট। ছোট, তাইলে ফর লুপটা ট্রু হলো। দেন এই লুপের মধ্যে আসলো, এটা আসার পরে কি পাবে? জে কে 0 পাবে। I সমান এখন আমাদের 2, জে সমান 0, I সমান 2, জে সমান 0। এই কন্ডিশনটা ট্রু হবে। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। তারপরে I সমান 2 আছে, যে এখন প্লাস প্লাস হলো, প্লাস প্লাস হয়ে 1 হইল। এখন যদি 1 হয় তাহলে কি দেখবে? কন্ডিশন চেক করবে আবার। কন্ডিশন চেক করার পরে দেখবে I এর থেকে যে এখনো ছোট হচ্ছে। প্রিন্টএফ প্রিন্ট করলো। তারপরে যে প্লাস প্লাস হয়ে, তারপরে যে প্লাস প্লাস হয়ে 2 হবে। এখন কি I কি যে কি I এর থেকে ছোট? না, ছোট না, সমান হয়ে যাচ্ছে। প্রিন্টএফ এক্সিকিউট হবে না। এটা আমাদের কত দূর যাবে? অবশ্যই n পর্যন্ত যাবে। I টা আমাদের n পর্যন্ত যাচ্ছে। আর যেটা, এটা প্রথমে একবার আসছে, পরে 2 বার, এরকম করে 3 বার, 4 বার। এটা কতবার হইতে থাকবে? 0, 1, লাস্টেরটা কতবার হবে? যখন n হবে 0, 1, 2 ডট ডট ডট, এটাও n পর্যন্ত হবে। লাস্টে n এর জন্য এটা হবে। 2 এর জন্য 0, 1, 2 হচ্ছিল, 1 এর জন্য 0, 1 হচ্ছিল। তাহলে n এর জন্য কি হবে? 0, 1, 2, 3, এরকম যাইতে যাইতে n পর্যন্ত আসবে। আর আমাদের প্রিন্টএফটা কি হবে? প্রথমটা এক্সিকিউট, তারপরেরটা এক্সিকিউট হবে, 2 এর জন্য এক্সিকিউট হবে, লাস্টেরটার জন্য কি এক্সিকিউট হবে? যখন এই যে n হবে তখন না। কারণ আমরা কি দেখেছি? 2 এর জন্য 0 ছিল, এক্সিকিউট হয়েছিল, 1 ছিল, এক্সিকিউট হয়েছিল। 2 সমান যখন 2 এর সমান হয় তখন এক্সিকিউট হয় না প্রিন্টএফ। তাহলে এটা থেকে আমরা এখন একটা কোয়েশনে আসবো। আমরা কি এটাকে যোগ করতে পারি? অ্যাডিশন করে দিব এখন। 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, এটা কত দূর যাবে? n। আমরা এটার একটা রুলস জানি যে n সংখ্যক পদের যোগফলের একটা সূত্র আছে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটাকে আমরা অর্ডার অফ n স্কয়ার লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের এই ফর লুপের জন্য, আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ n স্কয়ার। আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে এটাতে যখন আমরা টাইম কমপ্লেক্সিটি লিখবো অর্ডার অফ n স্কয়ার, তখন কিন্তু ইমিডিয়েট আগেরটাই লিখবো না। না দেখার কারণ কি? আমরা এই পুরা জিনিসটাকে আইটারেটিভ করে দেন এই অর্ডার অফ n স্কয়ার টাইম কমপ্লেক্সিটিটা আনছি, যেটার মধ্যে এই লুপটাও ছিল। আমরা নেস্টেড লুপের কাজটা এই আইটারেটিভের মধ্যে করে ফেলেছি। হ্যাঁ, তাহলে এটা অর্ডার অফ n স্কয়ার। প্রিন্টএফ নিজে অর্ডার অফ 1 বার কল হবে ইন্টু অর্ডার অফ n স্কয়ার। প্রিন্টএফ এর ইমিডিয়েট লুপ কোনটা? এটার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n স্কয়ার। এখন যদি আমরা
এটার জন্য চাইলে আমরা অর্ডার অফ 1 দিতে পারি, এটার জন্য অর্ডার অফ 1 দিতে পারি। এই কোডটার জন্য এক্সাক্ট কস্ট টি অফ এন ইকুয়াল অর্ডার অফ 1 আছে, অর্ডার অফ 1 আমরা নিলাম, তারপরে অর্ডার অফ এন আছে, অর্ডার অফ এন ও আমরা নিলাম, তারপরে আছে অর্ডার অফ এন স্কোয়ার, অর্ডার অফ এন স্কোয়ারটা নিলাম। এখানে আর ইউনিক কিছু আছে? না, ইউনিক কিছু আর নাই। তাহলে আমরা এটাকে প্রথমটাকে একটা কনস্ট্যান্ট লিখতে পারি, পরেরটাকে বি একটা কনস্ট্যান্ট নাম দিয়ে এন লিখবো, পরেরটাকে সি একটা কনস্ট্যান্ট নাম দিয়ে এন স্কোয়ার লিখবো। এটাই হলো এক্সাক্ট কস্টের ইকুয়েশন। এখন এখান থেকে যদি আমরা টাইম কমপ্লেক্সিটিটা বের করি, সব থেকে বড় কোনটা এখানে? অর্ডার অফ 1, অর্ডার অফ এন না অর্ডার অফ এন স্কোয়ার? অবশ্যই অর্ডার অফ এন স্কোয়ারটা বড়। তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন স্কোয়ার। আমরা যদি কোশ্চেন 5টা দেখি, প্রত্যেকটা লাইনের জন্য আমরা টাইম কমপ্লেক্সিটিটা বের করব। তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1, পি সমান আমাদের 0 দেওয়া আছে, অর্ডার অফ 1, এন সমান 100 দেওয়া আছে, এটা অর্ডার অফ 1। আমরা এখন পর্যন্ত কোনো লুপ পাই না, এই যে এখন লুপ পেয়েছি আমরা। এই লুপের কাজটা আমরা এখন করব। দেখি লুপের মধ্যে কি হচ্ছে। আই সমান 1 থেকে শুরু হচ্ছে। এখানে দেখেন আগে কিন্তু আমাদের আই এর সাথে এন এর একটা রিলেশন ছিল, এখন কিন্তু রিলেশনটা পি এর সাথে হয়ে গেছে। সো আমাদের এখন অর্ডার অফ এন বা অর্ডার অফ এন স্কোয়ার আমরা কোড দেখে বলতে পারতেছি না যে টাইম কমপ্লেক্সিটিটা কি হবে। এখন যদি আমরা আমাদের কোনটা কোনটা মান দরকার, আই এর মান দরকার আর পি এর মান দরকার, এই দুইটাকে আমরা ট্রেস করব, তাই তো? তাহলে যদি আমরা এখানে আই এবং পি এর মান ট্রেস করি, তাহলে কি দেখব? আই সমান 1, 1 থেকে শুরু হচ্ছে, পি কত পর্যন্ত যাবে? যতক্ষণ এন এর সমান বা ছোট হবে পিটা, ততক্ষণ যাবে। তাহলে পি আমাকে ইনিশিয়ালি কত ছিল? 0 ছিল। প্রথমে যখন I1 হবে, তখন আমাদের পি কত হবে? আই যখন 1 হলো, তখন কন্ডিশনটা চেক করবে, পি 0 কি আমাদের এন থেকে ছোট? হ্যাঁ, এন এর মান এখন 100, 0 এন থেকে ছোট, তার মানে পি ও এন থেকে ছোট। লুপের মধ্যে যাচ্ছে, লুপে গিয়ে কি করবে? পি সমান পি প্লাস আই, তাহলে পি এর মধ্যে পি প্লাস আই হবে। পি প্লাস আই যদি হয়, তাহলে পি এর মান এখন 0 প্লাস আই এর মান 1, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল 1। এখন আই এর মান প্লাস প্লাস হয়ে যাচ্ছে, এটা এক্সিকিউট করার পরে আই এর মান প্লাস প্লাস হয়ে যাবে, আই এর মান প্লাস প্লাস হয়ে এখন 2 হবে। আই যখন 2, আই যখন 2, তখন লুপ আরেকবার ঘুরবে এবং চেক করবে পি এর মান এখন কত আছে। পি এর মান 1 আছে আমাদের। 1 কি 100 থেকে ছোট? হ্যাঁ, ছোট। আবার লুপটা এক্সিকিউট হবে, আবার পি এর মধ্যে পি প্লাস আই সেট করবে। তাহলে পি আগে কত ছিল? 1, আই এখন কত? 2, আই এখন 2, এটা কত হবে? 3 হবে। 3 হওয়ার পরে এটা থেকে আবার আই প্লাস প্লাস করবে, আই এখন 3 হবে। তাহলে আবার পি প্লাস আই হবে লুপের মধ্যে, কন্ডিশন চেক করে দেন লুপে যাবে, তখন পি প্লাস আই হবে। পি এর মান এখন কত? 3, 3 প্লাস আই এখন কত? 3, এখন দুইটা যোগ করলে আমাদের 6 আসবে। দেন আরেকটা স্টেপ যদি আমরা দেখাই, 4, এটা 6 ছিল, তাহলে 6 প্লাস 4 ইকুয়াল 10 হবে।
আচ্ছা, এটার মধ্যে কি আমরা কোনো প্যাটার্ন দেখতে পারতেছি? 1, 3, 6, 10। আমরা যদি এটাকে এভাবে লিখি, 1 কে 1 রাখলাম, 3 কে 1 প্লাস 2 রাখলাম, 6 কে 1 প্লাস 2 প্লাস 3 রাখলাম, 10 কে আমরা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 রাখলাম। 4 আর 3 এ 7, আর 2 9, আর 1 এ 10। তাহলে এটা আমাদের কত পর্যন্ত চলতে থাকবে? ধরলাম আমরা এটা একটা কনস্ট্যান্ট টাইম চললো, x পর্যন্ত যাবে। এটা আমাদের তাহলে কত পর্যন্ত যাবে? 1 প্লাস 2 প্লাস, এটা থেকে সরাসরি লিখতেছি 3 প্লাস 4 প্লাস প্লাস x পর্যন্ত যাবে এটা। এই ইকুয়েশনের জন্য আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি হবে? x ইন্টু x প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাই তো? আমরা যদি চাই এই কোডের মধ্যে এখন অর্ডার অফ এক্স লিখতে পারি, কিন্তু আমাদের অর্ডার অফ 1 বা n এ আনতে হবে। এক্স এর যে ভ্যালুটা হবে সেখানে আমরা এটা লিখে দেবো। এখন এটাকে যদি আমরা n এ প্রকাশ করতে চাই, এই পুরাটা সমান n লিখতে পারি আমরা, এটা সমান n লিখতে পারি। এই ইকুয়েশনটা যদি আমরা এখন সলিউশন করি, তাহলে কি পাবো দেখি? x ইন্টু x প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা নিয়ারলি n এর সমান হবে, এক্স্যাক্টলি n হবে না। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? x স্কোয়ার প্লাস x 2n, তাই তো? এটা আমরা লিখতে পারি। আচ্ছা, আমরা তো কনস্ট্যান্ট গুলো বাদ দিতে পারি, তাই তো? এই কনস্ট্যান্টটা উঠিয়ে দিলাম, তাহলে x স্কোয়ার প্লাস x সমান n। x স্কোয়ার আর x, এটার মধ্যে বড় কোনটা? অবশ্যই x স্কোয়ার, আমরা বড়টাকে রেখে দিব। x স্কোয়ার কে যদি রেখে দিই নিয়ারলি n এর সমান, তাহলে আমাদের x নিয়ারলি রুট ওভার n এর সমান। এটাই আমাদের x এর টাইম কমপ্লেক্সিটি। এখন আমরা যদি একটু কোডে আবার ফিরে যাই, এখানে দেখি আমরা অর্ডার অফ x লিখেছিলাম। এটাকে আমরা এখন রিপ্লেস করে অর্ডার অফ x এর জায়গায় আমরা রুট ওভার n কে বসাই দিলাম। এটা লিখতে পারি? হ্যাঁ। তাহলে আমরা এখন এই লুপের জন্য টাইম কমপ্লেক্সিটিটা জেনে গেলাম, অর্ডার অফ রুট ওভার n। এখন আমরা যদি নিচেরটার জন্য করি, এ নিজে একবার ঘুরতেছে, অর্ডার অফ এ কোন লুপের মধ্যে বসে আছে? এই ফর লুপের মধ্যে বসে আছে, আর এই ফর লুপের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ রুট ওভার n, তাই তো? আর আমাদের রিটার্ন স্টেটমেন্টের জন্য অর্ডার অফ 1, এটাই তো। এখন আমরা সবগুলো টাইম কমপ্লেক্সিটি পেয়ে গেছি। এখন আমরা যদি এক্সাক্ট কস্টের ইকুয়েশনটা যদি বের করতে চাই, তাহলে কি পারবো? হ্যাঁ, আমরা দেখি এই ফাংশনের জন্য এখন এক্সাক্ট কস্টটা কত হবে? t অফ n ইকুয়াল অর্ডার অফ 1 একবার লিখলাম, ইউনিক কোনটা আছে? অর্ডার অফ রুট ওভার n প্লাস, আর কি কোনোটা ইউনিক নেই, তাহলে আমরা এটার জন্য এক্সাক্ট কস্ট লিখতে পারি a প্লাস b ইন্টু অর্ডার অফ রুট ওভার n। এইটাই হলো এই কোডটার জন্য এক্সাক্ট কস্টের ইকুয়েশনটা। এখন আমরা এখান থেকে যদি টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই, তাহলে পারবো না? অর্ডার অফ
রুট ওভারের। আমাদের এই ফাংশনটার জন্য টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ রুট ওভারের। এখন আমরা লাস্ট একটা সলিউশন দেখব, কোশ্চেন 6। এটা আই থিঙ্ক অনেকে দেখলে বুঝতে পারবেন যে এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে। তাও আমরা এটাকে দেখবো, এটা টাইম কমপ্লেক্সিটি কত হয়। এটার টাইম কমপ্লেক্সিটি তো আমার আর বলা লাগতেছে না, আপনারা আই থিঙ্ক সবাই বুঝতে পারবেন, অর্ডার অফ 1। এখন আমরা যদি লুপে যাই, লুপে গিয়ে কি দেখতে পাচ্ছি, i ইকুয়াল 1 আছে, i লেস দেন ইকুয়াল n। তার মানে কি i 1 থেকে শুরু হবে, i কতক্ষণ চলবে, যতক্ষণ i n থেকে ছোট বা সমান হবে, এবং i সমান i ইন্টু 2 করে বাড়তেছে। তার মানে এটা সমান i ইকুয়াল i ইন্টু 2। i এর মান প্রত্যেকবার 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। এটার জন্য আমরা কিভাবে টাইম কমপ্লেক্সিটিটা বের করতে পারি? এখন এই লাইনের জন্য আমরা টাইম কমপ্লেক্সিটি বের করব। i এর ভ্যালু আমাদের জানা দরকার, আর কি প্রিন্টএফ এর ভ্যালুটা জানলেই হচ্ছে। প্রিন্টএফটা i যখন আমাদের 1, তখন কি 1 কি n থেকে ছোট? হ্যাঁ ছোট। প্রিন্টএফটা আমাদের এক্সিকিউট হচ্ছে। তারপরে কি, এখন আবার ইনক্রিমেন্ট হবে। কত করে ইনক্রিমেন্ট হবে? i সমান i ইন্টু 2। i 1 ছিল, 1 ইন্টু 2 কত হয়? 2 হবে। এখন i এর মান হয়ে যাবে 2। 2 কি n থেকে ছোট, 100 থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে আবার প্রিন্টএফটা কল হবে। দেন এটা থেকে আসবে আবার আইটারেটিভ, দেন এটা থেকে আবার এখানে চলে আসবে, এখানে এসে আবার i সমান i ইন্টু 2 করবে। এখন i এর মান কত? 2 ইন্টু 2 করবে, 4 হয়ে যাবে। তাহলে i এর মান 4, প্রিন্টএফটা কল হবে। i এর মান দেন 8 হবে, তারপরে প্রিন্টএফটা কল করবে। এটা কত পর্যন্ত যাবে? এটা ধরেন আমরা আমাদের n পর্যন্ত আসলো, এবং প্রিন্টএফটাও চলতে থাকলো। আচ্ছা, এইগুলোর মধ্যে কি আমরা কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমি যদি এটাকে 2 টু দি পাওয়ার 0 লিখি, এটাকে যদি 2 টু দি পাওয়ার 1 লিখি, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, তাহলে এটাকে আমরা 2 টু দি পাওয়ার সাম কনস্ট্যান্ট লিখবো না? এখানে কিন্তু আমরা 2 টু দি পাওয়ার n লিখবো না, কারণ nটা কি, nটা তো প্রত্যেকবার 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে, বাড়তে বাড়তে n পর্যন্ত গিয়েছে। বাট এখানে আমাদের 2 টু দি পাওয়ার 0 থেকে 1 হচ্ছে, 1 থেকে 2 হচ্ছে, 2 থেকে 3 হচ্ছে। তাহলে আমরা এটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে প্রকাশ করব। ধরেন এটা 0 বার কল হচ্ছে, এটা 1 বার, এটা 2 বার, এটার ডেপথ হচ্ছে 3। তাহলে এটা যাইতে যাইতে কে পর্যন্ত গেল? তাহলে 0 1 2 3, পাওয়ারেও আছে 0 1 2 3, একটা কনস্ট্যান্ট আমরা কে নিলাম। এখন আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করে n এর একটা ভ্যালু আনি, তাহলেই তো আমরা টাইম কমপ্লেক্সিটিটা পাবো। আমরা চাইলে এখন এখানে টাইম কমপ্লেক্সিটিটা অর্ডার অফ কে লিখতে পারি, তাই তো? আমার যখন কে, তখন টাইম কমপ্লেক্সিটিটা এখানে আসবে না? হ্যাঁ, অর্ডার অফ কে লিখতে পারি, বাট কে এর জায়গায় আমাদেরকে n দ্বারা রিপ্লেস করতে হবে। ওটা কিভাবে করতে হবে সেটাই আমরা দেখব। এখন যদি আমরা দেখি n সমান 2 টু দি পাওয়ার কি, আমরা 2 টু দি পাওয়ার কে, এই 2 টাকে উঠানোর জন্য আমরা দুই সাইডেই লগ করব, লগ গুণ করব, লগ বেস 2 গুণ করলাম। তাহলে এই সাইডে লগ 2, 2 টু দি পাওয়ার কে, লগ বেস 2n। এটাকে লগ, আচ্ছা আমাদের এই যে কেটা আছে, এই কেটাকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি? হুম, পারি। পাওয়ার থাকলে সেটা লগের সামনে চলে আসবে। লগ 2 2,
এখন যদি আমরা log 2n কে k ইন্টু 1 লিখি, আমাদের log 2 এর ভ্যালু কত জানেন? 1 হবে। এটা তো লিখতে পারি। তাহলে আমাদের আলটিমেটলি k এর মানটা চলে আসলো। k সমান log 2n। এই k এর ভ্যালুটা আমরা এখন কোথায় বসাবো? কোডে গিয়ে টাইম কমপ্লেক্সিটিতে এখানে k এর জায়গায় আমরা অর্ডার অফ log বেস 2n বসাই দিলাম। তাহলে আমাদের এই ফর লুপের জন্য ফর লুপ কয়বার ঘুরবে? অর্ডার অফ log বেস 2n বার ঘুরবে। নিচের এই লাইনটা printf অর্ডার অফ 1 নিজে একবার ঘুরবে। ও কোন লুপের মধ্যে বসে আছে? ইমিডিয়েট আগের লুপটা ফর লুপের মধ্যে বসে আছে। ফর লুপটা ঘুরে অর্ডার অফ log বেস 2n বার। অর্ডার অফ log 2n চলে আসবে। এটার জন্য এক্সাক্ট কস্টটা বের করব। এক্সাক্ট কস্ট যদি বের করতে চাই তাহলে আমাদের t of n কত আসবে? t of n equal order of 1 plus order of log 2n। order of 1 কে আমরা কোনো কনস্ট্যান্ট লিখতে পারি। এটার সামনে একটা b কনস্ট্যান্ট দিলাম, log 2n আর একটা কনস্ট্যান্ট দিলাম। আর আলটিমেটলি এটা থেকে আমরা টাইম কমপ্লেক্সিটিটাও বের করতে পারবো। এটা টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ log বেস 2n। তাহলে আমরা দেখি কোশ্চেন 6 এর জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কি? log বেস 2n, অর্ডার অফ log বেস 2n। কোশ্চেন 5 এর জন্য কি আসছিল? রুট ওভার n আসছিল। কোশ্চেন 4 এর জন্য আমাদের আসছিল অর্ডার অফ n স্কয়ার। দেন কোশ্চেন 3 এর জন্য আমাদের আসছিল অর্ডার অফ n। 2 এর জন্য আসছিল অর্ডার অফ n। 1 এর জন্য অর্ডার অফ n। আমরা এই সবগুলা টার্ম একটু মনে রাখার ট্রাই করব। নেক্সট দিন আমরা বড় কোনো কোডের জন্য এক্সাক্ট টাইম দেখব, বেস্ট কেসের টাইমটা দেখব এবং ওয়ার্স্ট কেসের জন্য টাইমটা দেখব।